বাংলাদেশে যে শ্রম বাজার রয়েছে বিদেশে সেটিকে বিশাল বড় সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হতে শুনেছি আমরা দীর্ঘদিন, এবং সেই সিন্ডিকেটটা আসলে খুবই শক্তিশালী, সেই আলোচনাও আছে মার্কেটে। এই শক্তিশালী সিন্ডিকেটটা আপনার জন্য ভাঙাটা কতখানি চ্যালেঞ্জিং হচ্ছে? আমরা মানে সিন্ডিকেট অতীতে ছিল, আমরা ভবিষ্যতে হতে দেব না, এবং বিদ্যমান সিস্টেমে যদি থেকে থাকে সেটা আমরা ভেঙে দেবো, এটা আমাদের কমিটমেন্ট। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা চেষ্টা করছি যে আমাদের যে সমস্ত দেশে আমাদের প্রবাসীরা কর্মের উদ্দেশ্যে যাচ্ছে সেখানে যে অতিরিক্ত ব্যয় হয় এই ব্যয়টাকে কমিয়ে না, এবং এই ব্যয়টা অনেক ক্ষেত্রে ঠিক যে কিছু সিন্ডিকেটের কারণেই বাড়ে। যেমন ধরেন সিঙ্গাপুরে আমাদের 6টা কোম্পানি আছে যারা ট্রেনিং করায়, এবং এটা সিঙ্গাপুর সরকার তাদেরকে অনুমতি দিয়েছে, এটা কিন্তু আমরা অনুমতি দেইনি। সিঙ্গাপুর সরকার বলেছে যে সিঙ্গাপুর যেতে হলে এই 6টা কোম্পানি থেকে ট্রেনিং এর মাধ্যমে যেতে হবে ওখানে। আর ওই 6টা কোম্পানি 10 থেকে 12 লক্ষ 14 লক্ষ টাকা পর্যন্ত একজন মানুষের কাছ থেকে নেয়, যেখানে যার নিট খরচ সর্বোচ্চ খরচ 2.5 থেকে 3 লাখ টাকা। তাহলে আপনাকে নিচ্ছে 10, 12, 14 লাখ। চিন্তা করেন যে একটা মানুষ পাঠাই আপনি ব্যবসা করতেছেন 9 লাখ 8 লাখ ব্যবসা করতেছেন। মালয়েশিয়া, সৌদি আরব এরকম 6 থেকে 7 লাখ টাকা করে আপনারা নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে প্রথমত ওই দেশকে বোঝানোর চেষ্টা করছি যে ভাই আমাদের দেশে এইভাবে অতিরিক্ত খরচ নেওয়া হচ্ছে, এটা অমানবিক, তোমরা এটার বিষয়ে আমাদেরকে সহযোগিতা করো, আমরা ওপেন করে দিতে চাই এটা, অথবা তোমরা খরচ কমাও, এই লাইনটা আমরা করতেছি। এবং সরকারের পক্ষ থেকে প্রত্যেক দেশের জন্য একটা নির্ধারিত ব্যয় আমরা করে দিচ্ছি। সেটা কোনো দেশে বোধ হয় আপনার ধরেন ইউরোপে তো একটু বেশি টাকা যায়, তো ওই সমস্ত দেশে হয়তো 3, 3.5 হতে পারে, ওখানে প্লেনের ভাড়াটা বেশি বা সেটা 4 হতে পারে। বাট নর্মালি যে মালয়েশিয়া, সৌদি, মিডল ইস্ট এই সমস্ত দেশে আপনার 2-2.5 মধ্যে যেন যেতে পারে। মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন আসলে বন্ধ, সেটি আসলে এখন নতুন করে আবার খোলার মতন কোনো আলোচনা আপনাদের সাথে হয়েছে কিনা? হ্যাঁ, মালয়েশিয়ার শ্রমবাজারটা ওই সিন্ডিকেটের কারণেই তখন পত্রপত্রিকায় ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ হওয়ার ফলে তখন বন্ধ হয়েছিল। এটা ওই আপনার শেখ হাসিনা সরকার থাকতেই অন্তর্বর্তী সরকার চেষ্টা করেছে এই মার্কেটটা ওপেন করার জন্য। সত্যিকার অর্থে এই মার্কেটে এখানকারও প্লেয়ার আছে, ওখানকারও প্লেয়ার আছে, বোথ সাইডের প্লেয়াররা মিলে একটা সিন্ডিকেট করেছে, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ভাঙতে পারে নাই। ডক্টর ইউনুস মালয়েশিয়াতে গিয়েছেন, প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এখানে আসলো, দুই দেশের প্রধানমন্ত্রী এখানে আসলেন, ওখানেও গেলেন, সিন্ডিকেট কিন্তু ভাঙতে পারেনি। তার মানে সিস্টেমটা আসলে এতটা শক্তিশালী বা এত ভিতরে। তো আমরা চিঠি চালাচালি করছি, চেষ্টা করছি যে এটাকে কিভাবে নিরসন করা যায়। এবং এখানে আমাদের এই মুহূর্তে আবার আরেকটা চ্যালেঞ্জ, ধরেন আমরা এই মিডল ইস্টের কারণে এখন আমাদের কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। তো সেক্ষেত্রে থাইল্যান্ডে আমরা চেষ্টা করছি, মালয়েশিয়াতে আমরা এই দুটো শ্রমবাজার নতুন ওপেন করার আমরা চেষ্টা করতেছি, পাশাপাশি এশিয়ার কান্ট্রি কম্বোডিয়া আর অন্য কিছু দেশ কোরিয়াতে আমরা পাঠাচ্ছি। তো আমরা চেষ্টা করবো এখন এই মুহূর্তে আমাদের ডিমান্ডটা হচ্ছে যে কোনো বিনিময় মূল্যে মালয়েশিয়ার শ্রমবাজারটা ওপেন করা। একটা হচ্ছে যে এই সিন্ডিকেট যদি ফুল নির্মূল করা যায়, দ্যাটস ভেরি গুড। আর না হলে বা কম খরচে কিভাবে লোকটা পাঠানো যায়, কারণ এই যে অনেক মিডল ইস্টে যেতে পারছে না, আমাদের দেশের মতো কান্ট্রি যেখানে এভরি ইয়ার আপনার 10 থেকে 12 লক্ষ লোক যাচ্ছে, যার বড় একটা অংশ হচ্ছে সৌদি আরব এবং এই মালয়েশিয়া। সৌদি আরব প্রথম আমাদের লেবার মার্কেট, মালয়েশিয়া দ্বিতীয়। তো প্রথম বাজার স্টপ যুদ্ধের কারণে দ্বিতীয় বাজার বন্ধ, তাহলে আমার দেশে বড় এটা একটা ইফেক্ট বা চাপ পড়বে। সো এই মুহূর্তে আমাদের পাঠানোটা একটা বড় আমরা চেষ্টা করছি যে এই সিন্ডিকেট এখন পর্যন্ত আমরা প্রাধান্য দিচ্ছি না, এবং এটাকে যেভাবে এটা পরিবর্তে স্বাভাবিকভাবে যাওয়া যায় G2G পদ্ধতিতে, সেই আলাপ আলোচনাটাই চালাচ্ছি। বাকিটা দেখা যাক সময়।